ভালোবাসার বাংলাদেশ। আসসালামু আলাইকুম এবং সুস্বাগতম ডিয়ার লিসনার্স, আপনাদের সবাইকে শুনছেন এই মুহূর্তে ঢাকা FM 90.4 এক নেশন এক স্টেশন এন্ড দিস ইজ মি শান্তু। আমরা আমাদের যে স্পেশাল আয়োজন which is called ভালোবাসার বাংলাদেশ, সেই আয়োজনে আছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে। অনেক ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি। নাম কি আপনার? ওয়াসিম। ওয়াসিম আহমদ। ওকে, শুনি আপনার জীবনের কথা। শৈশবকাল থেকে শুরু করি আস্তে আস্তে। বাপ তো 15 মিনিট তো অন্যজন নিয়ে গেছে, শৈশবটা কৈশোর থেকে শুরু করব। একদম শর্ট করে। তো আমার জন্মের পরে আমার বেড়ে ওঠা হচ্ছে আর কি, এটাকে রেখে বলতে পারি কথা ইচ্ছা যে আমার জন্মের আমি পর জাস্ট আপনাকে ছোট্ট একটা কথা বলি। আমরা কিন্তু অলরেডি 32 মিনিট পার করে ফেলেছি। একদম শর্ট করে বলেন। আর আমার মনে হয় আপনি বলার আগে আমি একটু বিদায় নিই। যা ও অসুস্থ, আমি ওকে জোর করে একরকম পিশাচের মতো আটকায় রাখছিলাম। তুই চলে যা, আমরা প্রোগ্রামটা বাট আই উইল মিস ইউ ওকে থ্রুআউট দ্য শো। ওকে, তারপর আমি একটু ব্রেকে চলে যাই, তারপর আপনারা কন্টিনিউ করেন। নো ওয়ারিজ। হ্যাঁ, এই কি রে, অসুস্থ যে তুই, মনে থাকার কথা না। যা গো। তারপর বেড়ে ওঠাই আর কি আমার ছোটবেলা থেকেই আমি ঢাকা শহরে আর কি আমার বাবা নিয়ে আসে। আমার বাবা ঢাকা থাকতেন, ওই সুবাদে আমাকে ঢাকা নিয়ে আসে। ঢাকায় আমার পড়ালেখা। তো এরকম আস্তে আস্তে পড়ালেখা চলতেছে। তো হঠাৎ করেই আমার বাবা ভালো টাকা পয়সা আর্ন শুরু করলেন। তো টাকা পয়সা আর্ন শুরু করার পরে তো হঠাৎ করে তার মাথায় ভূত চাপলো যে ওই আমাদের গ্রাম্য ভাষায় যে একটা কথা বলে যে যদি কারো যদি টাকা পয়সা বেশি হয় তাহলে যে তাকে হয়তো একটা বিয়ে করে দেওয়া হয়, তাহলে পুরাতন ট্রাক কিনে না হয় তাকে যেখানে নির্বাচনে খারাপ ভোটে দাঁড়া করা দেয়। তখন উনি ভোটে দাঁড়ালেন, আমাদেরকে নিয়ে আবার সেই গ্রামের বাড়িতে চললেন। তো ভোটে দাঁড়ানোর পরে এই শুরু হলো আমাদের জীবনের আর কি নিচুর দিক আর কি শুরু হলো। মানে আস্তে আস্তে এই যে সরকার দলীয় হলে কিন্তু শিওর শর্ট, বাট অন্য দলের হলে বিপদ। হ্যাঁ, আচ্ছা, যাক ভোটে দাঁড়ালো। ওকে, ওইখান থেকে আর কি উনি জি আমাদেরকে দেশে নিয়ে গেলেন। তো দেশে নিয়ে যাওয়ার পরে ওইখানে ভোট সবকিছু হলেন, কিন্তু কি উনি ওইখানে হেরে গেলেন। তো হেরে যাওয়ার পরে উনি আবার আমাদেরকে ঢাকা নিয়ে আসলেন। তখন আমি মাদ্রাসায় পড়াশোনা করতেছি। তো মাদ্রাসায় পড়াশোনা করতে হঠাৎ করে আমরা এখন বর্তমানে যে জায়গায় থাকি, আশুলিয়া, আমি একটা টেক্সট নিয়ে নিয়েছি। তো ওইখান থেকে হঠাৎ করেই আমি কিন্তু মূল গল্পে চলে আসতে চাই খুব শীঘ্রই। মূল গল্পে চলে আসতেছি যে ওইখান থেকে হঠাৎ করে মানে বাবা বলতেছে যে এখানে যখন আমরা আশুলিয়া আসার পরে এখানে আমি মাদ্রাসায় পড়াশোনা করতেছি। তো তখন আমার ফ্যামিলি থেকে বলতেছে যে এখন তোমাকে একটা বিয়ের ব্যবস্থা করি তোমার জন্য। তো বিয়ের ব্যবস্থা যখন করবে তখন গরু আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমার কিন্তু মানে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ময়মনসিংহ। তো আমার সবসময় আমার একটা কল্পনা ছিল যে আমি ময়মনসিংহের একজন মেয়েকে বিয়ে করব, আমার নিজ জেলার। তো ওইখান থেকে আমি বাড়ি থেকে যখন তারা বিয়ে শাদীর অ্যারেঞ্জ যে কথাবার্তা চলতেছে, তখন আমি বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আমি গ্রামের বাড়ি চলে গেলাম। একদম মূল গল্পে আমি প্রবেশ করতেছি যে যখন আমি চলে গেলাম, তো চলে যাওয়ার পরে আমাকে 2-3 জন মেয়ে দেখানো হলো। 2-3 জন মেয়ে দেওয়ার পরে আমার আর ওই কোনো মেয়ে পছন্দ হচ্ছে না। এটা আমার এক আন্টি এটা করতেছে আর কি, আমাকে মেয়ে দেখাচ্ছে, আমি বিয়ে করব সেই জন্য। তো এরকম
দেখতে দেখতে একদম গা ছাড়া ভাব আর কি, জানা আমি আর দেশে বিয়ে করব না, ভালো মেয়ে পাচ্ছি না। দেখতে ভালো না, সত্যি কথা বলতে হবে আসিম। না না, দেখতে ভালো বলতে কি আমার পরিবেশ ভালো লাগতেছে না। তা আমি যে পরিবেশে আছি ওই পরিবেশের সাথে খাপ খাইতেছে। লুকটা, চেহারাটা? না, চেহারাটা না, তাদের পরিবেশ আর কি, মানে বাসার পরিবেশ। তখন হঠাৎ করেই আমি আমার যে ওয়াইফ ছিলেন ওনার বাড়ির সামনে দিয়ে আমি আসতেছি। তো আসার পরে তো আমার হঠাৎ করেই প্রাকৃতিক একটু ডাকে সাড়া দিছে। তখন আমি একটা কাঁঠাল গাছের নিচে আমি ইস্যু করতেছেন। এগুলো বলতে আমার ভালো লাগে, এত প্রাকৃতিক অমুক সমুক আমি আমার বাচ্চাকে বলি। তখন আমি ওইটার জন্য বসবো, ওই সময় হঠাৎ করে আমার কানের মধ্যে আওয়াজ আসলো, হি 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 করে, মানে হাসির আওয়াজ, হাসির আওয়াজ আসলো। যখন হাসির আওয়াজ আসলো তখন আমি একটু লজ্জা পাইছি। স্বাভাবিক, শিশুকার বাইরে হয়, লজ্জা পাইছি। তো লজ্জা পাওয়ার পরে তখন আমি বললাম যে নিশ্চয়ই ওনারা কি আমাকে দেখেই ফেলবে। আপনাকে দেখলে সমস্যা না, বাট যেটা দিয়ে ইস্যু করবেন ওইটা দেখলে কিন্তু বিপদ আছে। ওকে, তো আমি ইয়ে করলাম, তখন আমি দাঁড়াইছি, দাঁড়াইয়া আমি হঠাৎ করে নিজ দিক দিয়ে মানে দেখলাম আর কি যে আরে ওনারা তো মানে আমার কার্যকলাপ তো তারা উপলব্ধি করে নাই, তারা তো আমার দেখে নাই। মানে জ্ঞানের কথা, মোট কথা হিসু করতে তো কেউ দেখে না। না না, আচ্ছা, পজিশনটা বুঝছি। দেখছি মানে দুইটা মেয়ে ওইখানে, মানে গ্রাম দেশে যে ওই পুষ্কুনিতে উপরে কিন্তু মাচা দিয়ে কিন্তু ইয়া হয়, শাকসবজি চাষ করা হয়। হ্যাঁ, ওই তারা দুইজন শাক তুলতেছে আর দুইজন হাসাহাসি করতেছে। এর মানে এই না যে ওয়াসিম যে হিসু করতে বসছে ওটা দেখে যে মজা করতেছে, ব্যাপারটা তা না, ওরা এমনি গল্প করতেছে আর মজা করতেছে। আচ্ছা, তখন আমার আন্টি ওই জিনিসটা বুঝতে পারে, খুব হাসি ঠাট্টা করতেছে। তো হাসি ঠাট্টা করার পরে তখন আমি হঠাৎ করেই মানে আমার অন্তর থেকে বের হয়ে গেছে যে ওই যে ডাইন সাইডের মেয়েটা যে হাসতেছে, মেয়েটার হাসিটা খুব সুন্দর, মেয়েটাও যেমন সুন্দর। ওর মধ্যে বাইটাও খেয়াল করলেন? জি জি জি। তো আপনি কিন্তু রোমান্টিক আছেন, যতই আপনি একটা পরেশগার টাইপের ইসে থাকেন। আর পরেশগার মানে যে রোমান্টিক থাকতে হবে এমন তো কোনো কারণও নাই। 100% রোমান্টিক আছেন কি? জি জি। তখন বলতেছে যে আসলেও কি তোর এটা পছন্দ হয়েছে? আমি বলছি হ্যাঁ পছন্দ হয়েছে। তুমি বিয়ে করতে চাও? হ্যাঁ। যে এত মেয়ে দেখলো ভালো লাগলো না, ওখানে ইনস্ট্যান্ট ভালো লাগলো? হ্যাঁ। তখন উনি বলতেছে যে তোমার বাবার সাথে কথা বলো। বাবার সাথে কথা বলবেন। এখন যখনই বাবার সাথে কথা বলছে তখন বাবা বলতেছে না, এখন আগে কিন্তু আমার চয়েস হয়েছে না, এখন বাবা বলতেছে না, আমাদের বংশীয় দিক থেকে তাদের বংশীয় দিকে মিলবে না। বাবাদেরই এক সমস্যা। তখন আমার যদি রাজকন্যাও নিয়ে আসে তাও ওদের প্রবলেম। ওকে, তারপর তখন আমার আন্টি বলতেছে কি যে মোট কথা তুই কি ওই মেয়েকে বিয়ে করবি? আমি কিছু হ্যাঁ আমি মেয়েকে বিয়ে করবো। তাহলে কিছু দেখেন ওয়াসিম, শুধুমাত্র হাসতে দেখেছেন আর কিছু না? আমি সামনে আসতেছি কথা গেলা, মানে কিছু হাসিও আছে আর কিছু অবাক করা কথা আছে। বর্ণনা দিন। হাসি তো আমার জীবনের সেরা হচ্ছে বেগলা হাসি। জি। ওকে, শুনছেন কখনো কোনো প্রোগ্রামে বেগলা যা হাসতে বলতাম? জি জি। 1 2 3 গো মেঘলা, এভাবে হাসতো যে, শুনছেন কখনো? জি জি জি। তো ওই হাসিটাই ব্যাপার নাকি আর কিছু ছিল? না, হাসিটা হইতেছে এরকম হাসি ছিল। বুঝিনি, আরেকবার মাইক্রোফোনের কাছে না হলে কেমন বুঝবে? এরকম। এনিওয়ে, আমাদের সাথে আছেন ওয়াসিম, এক হাসি যাকে পাগল করে দিল, তাও বা এমন একটা অবস্থায়, হিসু করা অবস্থায়। বেচারা ভয় পাইছিল যে আমার হিসুর কারণে কি হাসতেছে, বাট ওরা দুইজন মিলে হয়তো নিজেদের আদলেই হাসতেছিল, সে বুঝতে পারেনি। এবং আমি ওর সাথে কথা বলতে গিয়ে খুব অবাক হচ্ছিলাম, কিছু পার্টিকুলার শব্দ কত বেশি ডিফারেন্ট। যখন হিসু বলতেছি ভদ্রষ্ট টাইপ, মুতু বলতেছি একটু খারাপ, প্রস্রাব বলতেছি কেমন একটু ন্যারো শোনাচ্ছে, ওই যে ইংলিশে বলছে আই ওয়ান্ট টু মেক ওয়াটার, তখন একটু আরো বেশি ভদ্র শোনাচ্ছে। শব্দের খেলার কারণে একই জিনিস কিভাবে বদলায়া যায়। ওকে, তারপরে আপনার হাস্যজ্জ্বল মুখের কথা মনে পড়তেছে দেন। তখন এখন আমার আন্টি বলতেছে তো আচ্ছা আমরা কালকে এই বাড়িতে আসি। তো বাড়িতে আসার পরে তো তখন এটা আমি বলতেছি 2007 সালের কথা বলতেছি। তো 2007 সালে যখন উনি বললো যে কালকে যাব আমরা, তো ঠিক আছে আমরা কালকে গেলাম। তো উনারই এক আত্মীয়ার ঘরে আমরা বসলাম। তো বসার পরে এখন যেহেতু আমি ওই আমাদের একদম পল্লী, মোটামুটি পল্লী বলা যায়। চোখে ঠিকঠাক দেখেন ওয়াসিম?
দেখেন জি, চোখে? জি। এই কয়েকটা টেক্সট পড়েন আমার হয়ে, এই 3-4টা টেক্সট পরপর পড়েন। রংপুর হ্যাঁ, তাজহাট থেকে লাইভ দেখছি। তারপর পরে আল আমিন খান, কাছে, আল আমিন খান, হুম, আপু আমি সাভার থেকে শুনছি। তারপর আপু তারপর আপু গরু কোথায়? গুরু আপু আছে, তারপর আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কে বলছে? এটা বলছে যে মুস্তাফা শাকিল। ওকে, তারপর তারপরে গুরু কেমন আছেন? ভালো আছি, তারপর পথের পেচালি, আমি রংপুর থেকে দেখছি। কথা পেছালের নাম? জি, ওকে, পথের রংপুর পেচালি। থেকে। ওকে, তারপর তারপরে মহসিন শাহরিয়ার, কোত্থেকে? মহসিন শাহরিয়ার যাই হোক, কি লিখেছে? থেকে আসছি। আচ্ছা, তারপর তারপরে লেখছে মোহাম্মদ আব্দুল কাইয়ুম, কোত্থেকে? সিলেট উসমানীনগর থেকে আছি। সিলেট উসমানীনগর। ওকে, কি বলছে? উনি বলছে সিলেট উসমানীনগর থেকে আমি আছি, ওকে, এটাই বলছে আর কি। ওকে, আর কিছু? হ্যাঁ, আর কিছু বলে না। তারপরে আমি ওকে, প্রোগ্রামে যাই। তো যখন আমি ওই রুমে গেলাম, তো আমার আন্টি আমাকে রুমে বসায়া, তখন উনি হঠাৎ করে উনি চলে গেলেন, কোনো কথা নাই, বার্তা নাই। তা আমি তো মেয়ে দেখতে আসছি এখানে, মানে আমাদের কথা হয়েছে যে মানে ওই সময় আমি যে টাকা নিয়ে গেছিলাম, আমি 4টা মেয়ে দেখছি, ওই 200 টাকা করে দিছি। 200 টাকা। আর বেটা খাইছিস কত টাকা? 1 টাকারও খাই নাই গুরু, Sure? শিওর 1 টাকারও খাই নাই, শুধু এক বাড়িতে 1 গ্লাস পানি খাইছিলাম। আর 200 টাকা করে সবাই গেছে। 200 টাকা করে দিছি। এখন আমার কাছে টাকা নাই, মেয়ে দেখবো, তো এখন এই কিভাবে দেখা যায়? তখন আমি ছোটবেলা থেকে একটু আর কি একটু দুষ্ট টাইপের ছিলাম। তখন আমি একটা কাজ করলাম কি, ওই যে ঘরের ভিতরে 2 জায়গায় 2 দিক দিয়ে 2টা খাট বসানো, তো জানালা দিয়ে যে খাট, ওই খাটের ওই জায়গায় গিয়ে বসছি। হুম, জানালা দিয়ে খাটের ওই জায়গায় বইসা, তখন ওই বাচ্চা কাচ্চারা আইসা আমার সাথে অনেক দুষ্টাইম করতেছে, এই ওই বাসায়, নতুন ওই বাসায়? বাড়িতেই। হুম, তখন ওই আমার আন্টি ওকে ডাইকা নিয়ে আসলো। আচ্ছা, ওই ওই মেয়ে, সেই মেয়ে না তো ওই যে হাসতেছিল? জি জি, ওই যে হাসতেছে। লাস্ট ওখানে টাকা নেই আবার? না না, টাকা আগে 4টা বাড়িতে এটা শেষ হয়ে বুঝেছি। গেছে। এইখানে 4টা মেয়ে দেখছে, 200 টাকা করে 800 টাকা দিয়ে দিয়েছে বেচারা, আর কোনো টাকা নাই। আর যাকে টার্গেট, যাকে পছন্দ, সেই বাসায় গেছে, কোনো বাগানে পকেটে। না, না, না। পলায় পলায় দেখবো। সাথে কে ছিল? সামনে আন্টি ছিল। আচ্ছা, চুরি করে দেখা? চুরি করে। টাকা দেওয়ার তো প্রশ্ন না, আসে। টাকা দেওয়ার প্রশ্ন Okay, আসে না। তারপর? তো আন্টি বলল যে উনি বলছে যে আমি মেয়েটাকে ঘর থেকে বের করে নিয়ে আসবো। তুই চুপ করে দেখে নিবি? হ্যাঁ, ওই সময় যে শুক্রবারে মনে হয় হইতো আর কি, ওই শুক্রবারে শনিবারে ওই ছবি হইতো আর কি। সিনেমা? জি, সিনেমা হইতো 2007 সালে আর কি। আন্ডারস্ট্যান্ড। তো ওইখানে অনেক সিনেমা দেখতেছিল, তো ওইখান থেকে ডাইকে আনছে। তো ডাইকে আনার পরে তো ওর আন্টি আবার বলে গেছে আমি ওইখান থেকে একটা তোমাকে টাচ দিব। যে কি টাচ? যে টাচটা হয়েছে এই, যে যখনই সে আসবে, হ্যাঁ, তখনই বলবো যে কি তোমরা এত কি টিভি দেখো। আর এই ফাঁকে তুমি দেখে নেবে 200 টাকা দেওয়া লাগতেছে না, 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 না। চুপ করে মেয়েটাকে দেখে নেবে। কিন্তু এইখানে গুরু ইন্টারেস্টিং পার্ট হলো, ওই যখনই- মেয়েটাকে তো দেখতেছে না? না না, উনি কিন্তু এই সমস্ত কোনো কিছুই জানে না। জানে না, বাট ওই মেয়েটাকে তো দেখতেছে, ওই যে হাসছিল। হ্যাঁ, না, ওনাকে আমি দেখি নাই। But- ওনাকে ঘর থেকে বের করে আনছে, তো বের করে Officially আনার তো পরে প্রথম ওই মেয়েটাকে দেখতেছে। হ্যাঁ, সে শুধু খালি একটু মানে ওই হাসিটাই দেখছিলাম, Understand, চেহারাটাও আমি understand, দেখতে পারি না। understand. এবার তখন ঘর থেকে যখন বের করে আনছে, তা আনার পরে যখন আমার ফুফু আমাকে আমার আন্টি আমাকে ওইখান থেকে যখন ইয়া করছে আর কি, মানে সংকেত পাঠাইছে, কিন্তু ওই আমি যখন ওই জ্বালানা দিয়া এই মানে ফুসকি দিছি আর কি। তো ফুসকি দিছি, ওই বাচ্চা একটা কি করছে, মাটির ঢিলা নিয়ে মাইরা দিছে ওই দিক দিয়ে। আমারে লাগছে নি? না, লাগে নাই, মানে লাগছে এই যে জ্বালানার মধ্যে লেগে গেছে। ফুসকি দিয়ে দেখতেছি বাপ যে ওই মেয়েটা আসতেছে, আমি এখন- দেখবো, আর আন্টি আওয়াজ দেবে কি যে কি এতক্ষণ কি মুভি দেখো, তার মানে মেয়েটা আসছে। আসছে, আর আসছে। তুই ভাবছেন দেখতে গেছে, আর এর মধ্যে বাড়ির একটা বাচ্চা ঢেলা মারছে গায়ে। এখন ঢেলা যখন মারছে, তখন ওই মানে আমার দিকে এইভাবে মানে মেয়েটাকে এদিকে ফিরাইয়া যখন দেখাইতেছে, তখন ঢেলাটা মারছে। হ্যাঁ। তখন আমার মুখে আইসা কি করছে, ওইরকম ধোলার গুড়ি গেছে চোখে। তখন ওই সময় মানে আমি আর দেখতে পারি না। যখন দেখতে পারি নাই, তার গায়ে তো লাগেনি? না, গায়ে লাগে নাই। আচ্ছা, যাই হোক, ওই বাচ্চাটা ঢেলা মারছে, ধুলা গিয়ে গায়ে লাগে, চোখে লাগছে, আর আমি দেখতে দেখতে পারিনি, কিন্তু মেয়েটাকে দেখার কথা ছিল ওই সময়। জি 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 জি। আচ্ছা, আচ্ছা। এখন ওই আমি করলাম কি, ওইটা দেখানো, তখন দেখলাম কি মেয়ে চলে যাইতেছে, আমার আন্টি তাকে ঘাড়ে ধরে নিয়ে এইভাবে চলে যাইতেছে। দেখা তো হলো না। না, দেখা হয় নাই, ঘাড়ে ধরে নিয়ে চলে যাইতেছে।
তখন আমি বলতেছি আল্লাহ, ওই যে বাচ্চা ছেলে যেটা, ওটা আমি ছোট বাচ্চা, বাড়ির অনেক বড় বাড়ি তো, অনেক বড় বাড়ি। আচ্ছা যাই হোক, তারপর তখন এই আমি করলাম আর কি, যে কিছুই তো দেখতে পারলাম না, ওই দিন চেহারাটাও ভালো করে দেখতে পারলাম না। ফুফু আইসা জিজ্ঞেস করলে আমি কি বলবো। তখন হঠাৎ করে ওই মেয়েটা করলো কি, একটা গাছের সাথে উস্তা খায় পড়ে গেল, মানে হালকা একটু পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। তখন আমি তার পায়ের এতটুকু পর্যন্ত দেখছি, এতটুকু দেখা। তার আগে তো চোখে যে ধুলা পড়লো, যে দেখার মতো যায়নি। হয়নি। এবার মেয়েটা চলে যাচ্ছে, চলে যাওয়ার পর এটা হচ্ছে গাছ, কি গাছ বেটা? এই মানে গাছের ওই যে গুড়ি গুড়ি গুড়ি, এই গুড়িটা এটা। জি জি। এটা তখন পায়ের দেখছি, তখন এটা দেখছি। কিন্তু মেয়ে গিয়ে পড়ছে সামনের দিকে, এদিকে আর পরে নাই, পড়ছে ওই দিকে, কিন্তু পাও দেখা গেছে। সামনের দিকে পড়লে তো অনেক আপত্তিকর জিনিস দেখতে বেটা, ওটা তো আমি চাচ্ছি না। উল্টা দিকে পড়ছে, এটা পড়ার কারণে সামনের দিকে পড়লে তো আমি চাচ্ছি যে সামনের দিকে পড়ুক, আমি চাইনি সামনের দিকে পড়ুক, কারণ বিয়ে তো হয়নি। না 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 না, ইউ আর সাপোজ টু ওই জিনিস দেখার তো যোগ্য না তুই, ওটা পড়ে। কিন্তু এইবার পড়ার কারণে তখন এই পাটা, জি জি জি, পায়। তারপর আসতে এসে বলতেছে মেয়ে কেমন দেখছো। এখন আমি মনে মনে ভয় পেয়েছি, অল্প একটু, এতটুকু, মানে এতটুকু। তবে এটা ঠিক বাপ জান, মুখের দিকে চাওয়া চাইতে এখনো কিন্তু বুদ্ধিমানরা পায়ের দিকে তাকায়। যেখানে মেকআপ টাকা দিবে না, এটা অ্যাকচুয়াল কালারটা বোঝা যাবে। ওকে, তারপর আন্টি এসে বলতেছে মেয়ে কেমন দেখলি। আমি বলছি খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ। তখন বলতেছে মেয়ের তো একটা সমস্যা আছে। কি? মেয়ের তো মুখে একটা তিল আছে। আমি বলছি হ্যাঁ 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 হ্যাঁ, এই যে থোতার মধ্যে একটা তিল আছে। তোমার তো দেখার কথা না। না না, উনি আমাকে বলতেছে যে মেয়ের মুখে তিল আছে। না না না, আন্টি এসে বলতেছে তিল আছে, তুমি বলতেছে হ্যাঁ হ্যাঁ আছে। তোমার তো দেখার কথা না। না না না, আন্টি তোমার চোখে ধুলা মারছে, ওই যে পোংটা বাচ্চাটা, এটা আমার কারণে ধুলা লাগছে। তখন আন্টি আমার এটা থাপ্পড় দিয়ে বলতেছে ওর তো থোতার তিলই নাই। ও তালে তালে বলেছে। ধরা খেয়ে গেলাম গা। এখন ধরা খেয়ে বলছি আমি, না আন্টি আমি দেখছি, তুমি যত কিছুই বলো আন্টি, আমার দেখছি, তুমি কথাবার্তা বলো তার সাথে। বাবজান পা দেখে কি ফিল আসছিল? কথাবার্তা না, পা দেখে কি ফিল আসছিল? এক মসজিদের পা লাল সালুতে যে পা দেখে ফিল চলে আসছিল যে এই পা কতদিন আমার বুকে উঠেছে, আর তোর পা দেখে কি ফিল আসছিল বাবজান? যে আল্লাহ, মানে যে পা যদি সুন্দর হয় তাহলে চেহারা তো মানে আরেকটু সুন্দর হবে, মানে ওই ফিল আসছিল আর কি। তো তখন আন্টি চলে আসলো, বাস তাদের সাথে কথাবার্তা হইলো, সবকিছুই কথাবার্তা হইলো। কথাবার্তা হওয়ার পরে তো তারা ডেট দিল, মানে এখন তারা কাবিন করে রাখবে, মানে কাবিন চিনেন তো করো, কাবিন করে রাখবে। তো বিয়েটা 1 মাস 1.5 মাস পরে হবে। তো যখন কাবিন করতে আসলো, তখন আমার শ্বশুর আইসা বলতেছে, মানে আমার শ্বশুর মানে আলেম ছিলেন আর কি। তো উনি এটা বলতেছে যে আমি কিন্তু খুবই শুকনা ছিলাম, বাজে ছিলাম। এই শুকনা এই বডি লিকলিকে যাকে বলে লিকলিকে, মানুষ দেখলে আমাকে মানে এমন ভাবে কথা বলতো, তোমার বাবা মা কি তোকে খাওয়ায় না, মানে আমার ছেলেরা যেটা বলে আমার বাচ্চারে, জি জি এই স্বাস্থ্য এরকম ছিল, জি আমার বাচ্চার মতো। আমার ছেলেটা এখন যেমন আছে, আমার ছেলে এক্স্যাক্টলি তাই বলে যে খাওয়ায় না। হ্যাঁ খাওয়ায় না, বলতেছে। আমারে অনেকেই বলে, তো আমারে অনেকে বলো আসিম ভাই আপনার ছেলেটাকে একটু পুষ্টি খাওয়ায়। একদম ওই আমার বাবাকে ওই সেম কথাই বলতো। তো আমার শ্বশুর বলতেছে না, এরকম তো ছেলেটাকে তোমার ভালো লাগতেছে না, আচ্ছা বাবা আসো ছেলে দেখি। তখন আছে, তখন আমার আন্টি বলতেছে বাবা তো বেশি রাজি হইতেছে না, তো কি করার। তার চাচা সেও আলেম, আরেক চাচা সেও আলেম, তার বাবা সেও আলেম, তার জ্যাঠা সেও আলেম, 4 জন আলেম। তো এখানে বসছে। তো বসার পরে হঠাৎ করে আমি মানে মনের মাধুরী মিশায় আমি একটা তেলাওয়াত করলাম আর কি, কোরআন তেলাওয়াত। বলতে বলা যাবে এখানে? জি জি বলতে। এটা সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام
মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم পৃথিবীতে আল্লাহর কালাম ছাড়া আল্লাহ বহুবার তার কোরআন মাজিদের মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে একটা সিঙ্গেল লাইন, একটা সিঙ্গেল কমিউনিকেশন কেউ করে দেখা, যাতে করে আমাদের যারা পাপিতাপি মানুষ, আমাদের জন্য সবচেয়ে বড় মুজেজা, সবচেয়ে বড় অলৌকিক প্রদর্শন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। একটা কপি প্রদর্শন, একটা এইরকম কালাম সদৃশ একটা লাইন, একটা বাক্য কেউ করে দেখা কারো পক্ষে সম্ভব না। ওয়াসিমের মুখ থেকে যখন এই কালাম শুনতেছিলাম তখন মনে হচ্ছিল যে কোনো কিছুর তো ইম্পর্টেন্ট না পৃথিবীতে, যা কিছু ইম্পর্টেন্ট সব হচ্ছে যে খোদা তাআলার সাথে সত্যিকার অর্থে যদি ফানাফিল্লা হয়ে যায়, এক সত্তা আর এক সত্তার সাথে মিলেমিশে একাকার হয়ে যায়, স্রষ্টার সৃষ্টি যদি মিলেমিশে একাকার হয়, এর চাইতে ভালো কিছু আর হতে পারে না। আমি বয়সের কারণে হয়তো তুই বলতেছিলাম, বাট জানতে আমার সাথে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আমার জীবনে পাপে ভরা, বাট তোর মতো মানুষের এই কণ্ঠস্বর, তোর মতো মানুষের এই তেলাওয়াত, সবচেয়ে বড় কথা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বুকে নিয়ে ঘুরিস ভাবছেন তুই আমার সাথে অনেক গুরুত্বপূর্ণ এবং সম্মানের। আমি সত্যিকার অর্থে অনেক কৃতজ্ঞ বোধ করতেছি ভালোবাসা বাংলাদেশ ঢাকা এফএম এমন একজন সম্মানিত মানুষকে আজকে গেস্ট হিসেবে পেয়েছে। তাই আর আমি আমার দ্বারা কোনো ভুল নেওয়া যাবে না, হয়তো বয়সে ছোট হওয়ার কারণে আমি ছোট ভাই মনে করে অনেক সময় অনেকভাবে সম্বোধন করতেছি, আমি অসম্ভব সম্মানিত বোধ করতেছি তোর এই কালামের জন্য, তোর তেলাওয়াতের জন্য বাবজান। ওকে, তারপর তখন আমার শ্বশুর মানে ইনস্ট্যান্ট, মানে কোনো কথা নাই, বার্তা নুনে দাঁড়ায় গেছে। তেলাওয়াতে কিছু একটা আছে বাবজান, আমিও ফিল করি। তেলাওয়াত মানে বলতেছে না, আলেম মানুষ ওরা তারা বুঝতে পারে। উনি বলতেছে না এই ছেলেকে হাতছাড়া করা যাবে না, এটা আমার সামনে বলছে না। আরেকবার তেলাওয়াত শুনবো, কিন্তু জি তিনবার শুনবো, লাস্টে শুনবো, মাঝে আবার শুনবো। জি যখন আমরা তো খারাপ পাপি, আমাদেরই মানে ভেতর ঝাঁকি দিয়ে আসতেছে, আর ওরা তো আলেম মানুষ, ওরা তো আরো ভালো বুঝবে। সো ওই তেলাওয়াত শুনে ওরা দাঁড়ায় গেছে যে না, এই ছেলেকে হাতছাড়া করা যাবে। ওকে, তারপর তখন এটা আমার সামনে বলে নাই, তখন আমার আরেকজন আমার ফুফা উনি মারা গেছেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক। তোর ফুফা এসে বলতেছে, বাবা কাজ তো হইলো না, মেয়ে মনে হয় দিবে না। তখন আমার আন্টি বলতেছে, এই দুষ্টামি করো কেন, ওরা তো অনেক খুশি হয়েছে শুনে। তখন হঠাৎ করে চাচা চারজন হচ্ছে আলেম, আলেম আর তোমাকে শুটকার কারণে ভাবছিল যে কোনো খারাপ পথে গেছে এরকম টাইপের ছেলে। যখনই আল্লাহর তেলাওয়াত শুনলো, আল্লাহর কালাম শুনলো, তখনই তাদের মন বিগড়ায় গেছে। তারপর তখন আমার যে রিসেন্ট যেটা শ্বশুর ছিল সে বলতেছে, এক কোরআন তেলাওয়াত শুনে তো মেয়ে দেওয়া যাবে না। তখন বলতেছে এক কোরআন তেলাওয়াত শুনে মেয়ে দেওয়া যাবে না। আমার শ্বশুর বলতেছে, এটা কি বলেন? হ্যাঁ, একটা ইসলামিক নাশিদ না শুনলে কিভাবে হয়? ইসলামিক একটা নাশিদ যদি না শোনা হয় তাহলে কি আর ওই এরকম মেয়ে দেওয়া যায় নাকি? শুনি, আমরা শুনি। তখন মানে গজল আর কি, যেটা বলা হয় গজল। এটা বলছে বিয়ের আসরে? হ্যাঁ, বিয়ের আসরে শুধু কোরআন তেলাওয়াত শুনলে যে ডিসিশন নিয়ে নেব মেয়ে দেব তা না। গজল ছেলেকে দেখে যে শুটকা পটকা লাগতেছে, মনে হচ্ছে কোনো খারাপ পথে থাকে বা অ্যাডিকশন আছে বা নেশা আছে, এরকম টাইপের। তো কোরআন তেলাওয়াত শুনছি, ঠিক আছে, একটা নাসিদ বা আল্লাহর গজল শোনাতে হবে, তাই তো? না, ওনারা যে জিনিসটা গুরু ফিল করছিল এটা আমি বুঝাই যে গুরু এখন হইতাছে কি, এটাও একটা আমার একটা মেসেজ আর কি। এখন অনেকেই যে অনেক দেখেন, অনেক বড় বড়, আমি অনেক মসজিদেও গেছি, যে ওই ওনারা তেলাওয়াত করে কিন্তু ওই তেলাওয়াতের মধ্যে মজা নাই, তেলাওয়াতের মধ্যে সৌন্দর্যতা নাই। এটা তো নরমাল বিষয়। হ্যাঁ, সৌন্দর্যতা নাই। তাই উনি এই জিনিসটা মনে করছে যে এইটা এই ছেলে বলতেছে যে এত বড় মাদ্রাসায় পড়ছে,
এই যে চেহারা দেখে গেস করতে পারতেছে এত বড়, কিন্তু আমার তেলাওয়াত শুনে তারা বলতেছে না। সেটাই বলতেছি, চেহারা দেখে পাতলা সাতলা সুটকা ভাবছে যে মনে হয় মাদ্রাসায় সেরকম টাইপের ছেলে না, সেরকম টাইপের ছেলে না, সেরকম ছাত্র না। শুধু তেলাওয়াত না, গজল, গজল শুনতে, গজলটা শুনি। গজলটা হইতেছে ওই মানে পুরনো একটা তার আগে গজল। মেয়েকে বিয়ে দিবে না তারা? না না না, ওকে ওকে, না তারা এখন সব রাজি হয়ে গেছে, ভিতরে ভিতরে সব, কিন্তু গজল Final, শুনবে, গজল শুনবে আর কি। শুনি, আমরাও শুনি। তখন উনি বলতেছে, মানে বলতেছে, আমি বলতেছি এখন তো আর বর্তমানে এখন আমার একটা গজল নাই, তাহলে আমি কি করব? তখন বলতেছে আমি একটা গজল পারি, আগের একটা গজল, এটা আমি সবসময় ইয়া করি, আমার দাদি আম্মা এই গজলটা বলতেন, যে দুয়ারে আইসা আছে। তখন শ্বশুর বাড়ির লোকজন কি বলতেছে? ওই সবই আইসা মানে ভিড় করে দাঁড়ায় রয়েছে সাইডে। আচ্ছা, তখন কি তো শুরু হলো গজল, শুনি। আর মেয়ে কোথায়? কোনে? কোনের কোনো পাত্তা নেই। পাত্তা নাই, পারমিশন হলে না করে দেখা পাওয়া যাবে। ওকে, ঠিক আছে, তখন- গজলটা কি ছিল? দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলরে তোল মুখে। যখন আমি এই গজল গায়া যখন তাকাইছি, তাদের চারজনের চোখে আমি মানে পানি দেখতেছি, টলমল টলমল করতেছে। তখন আমি আবার পাশে এক বন্ধু বসে আছিল, আমি কি কোনো ভুল টুল বললাম নাকি? তখন আমার বন্ধু বলতেছে, বন্ধু তোর মনে হয় লটারি লেগে গেছে। তা আমার কিন্তু গুরু বিশ্বাস হইতেছে না, আমার লটারি লেগে গেছে। আমি বিশ্বাস করতে পারছি না। তখন বলতেছে যান, এই ওই ঘর থেকে বাইর হয়ে চলে আসলাম। চলে আসার পরে ওনারা বৃহস্পতিবারের রাত্রে আমাদের মানে কাবিনের ডেট দেওয়া হইল আর কি। তো কাবিন যখন কাবিন করতে যখন গেছি, তখন সবাই নানান ধরনের কথা বলতেছে, কেউ 1 লাখ, কেউ 50,000, কেউ 1.5 লাখ এরকম। তো হঠাৎ করে আমার শ্বশুর, উনি অনেক ভালো মনের মানুষ ছিলেন, এখন আছেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত, ওনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো উনি বলতেছেন না, কাবিন বলবে ছেলে। তাই? হ্যাঁ, ও তো আমার জামাই না, ও আমার বাবা, আমার বাবা যা বলবে তাই, এভাবে বলতেছে। তখন বলতেছেন যে কত টাকা হইলে বাবা ভালো হয়? এখন বলতেছে আমরা 50-এর নিচে নামবো না, মানে তাদের ফ্যামিলি ভাই বেরাদর তারা বলতেছে আমরা 50-এর নিচে নামবো না। তখন আমার শ্বশুর বলতেছে 50 ঠিক আছে, তো বাবা তুমি কি বলো? তখন আমার হঠাৎ কই থেকে জানি মনে একটা ভাবনা আসলে, আমি বললাম বাবা এক কাজ করলে ভালো কি হয় দেখি, যে যেহেতু 50 জন বলতেছেন, তো 50টা ভাগাভাগি করে 25 আপনারা রাখেন, 25 আমি রাখি। তখন বলতেছে 25 আমি রাখি, 25 তুমি রাখি। বাবা 25 করলে ভালো হয়। তো আমার শ্বশুর আমার মুখের দিকে তাকায় বলতেছে এই ছেলে তো চালাক, খুব চালাক, হেভি চালাক। তো ওই দিন গুরু কাবিন হয়ে গেল গা। কাবিন হওয়ার পরে মিষ্টি টেস্টি, তো মেয়ে উঠছে এখানে ছিল, তখনও পর্যন্ত কিন্তু আমি ওনারা দেখি নাই। উনি আসলেও কি মানে সবই যে বলতেছে সুন্দর, গোড়া, কালো নাকি, কোনো কিছুই আমি দেখতেছি না। তো না দেখার পরে যখন কাবিন হইল, তখন আমরা ওইখান থেকে ওই ওনাদের কাছ থেকে দেখা সাক্ষাৎ করে অনেক রাত অনেক হয়ে গেছে, 1:30-2টা বেজে গেছে গা। তখন আমি ওইখান থেকে চলে আসলাম। চলে আসার পরে এর পরের দিন আমি আবার ঢাকায় ব্যাক করব, আশুলিয়া ব্যাক করব। তখন বলতেছে যে চলে যাবো যখন, আন্টি বলতেছে তো মেয়ের সাথে দেখা টাকা করে আসো, কোনো কিছু জিনিস দিয়ে আসো। তো আমি অনেক কিছুই কিনলাম তার জন্য, অনেক কিছুই কিনলাম। সময় শেষের দিকে একদম। হ্যাঁ, তো যখন অনেক কিছু কিনে দিয়ে আসলাম, তো দিয়ে আসার পরে তখন আমি গেছি, ওই জিনিস নিয়ে গেছি, জিনিস নিয়ে গিয়া মানে একটা রুমের মধ্যে গিয়া খাটের মধ্যে এইভাবে শুয়ে রয়েছি। তো এইভাবে আমি এইভাবে হেলান দিয়ে শুয়ে থাকা, তখন ছোট ছোট বাচ্চা আছে, তাই আয়সা খুব দুষ্টামি করতেছে, দুলাভাই দুলাভাই দুলাভাই। আবার ওই দেশের একটা ইয়ে আছে, মানে দুলাভাইকে আর কি মানে জিত তোলে আর কি, মানে খেপায়, দুলাভাই মোলা খাই, ঠিক আছে। তখন আমি ওদের সাথে সুর মিলাই বলছি, যারা বলছে দুলাভাই মোলা খায়, আমি কিছু, আমি তো মোলা আজকে আনি নাই। তো আমি যখন বসে রয়েছি, তখন হঠাৎ করেই উনি আসলেন, আমার স্ত্রী যার সাথে কাবিন হয়েছে, উনি আসলেন। আসার পরে আমি মনে করছি কি ওটা একটা মানে বাচ্চায় আর কি, ওর বাড়ির মেয়েরা আসছে না, আরো মেয়েরা আসছে এরকম। তো ওনাকে আমি একটু ধমক দিলাম যে তোমরা আমার সাথে কি পাইছো, পাগল পাইছো আমারে?
এক এক সময় এক একজন আসতেছে, আইসা ডিস্টার্ব করতেছো, এরকম বলতো। তা উনি ওইভাবে চুপ করে দাঁড়ায় রয়েছে। আমি যে যাও ওই তোমার বোনকে ডাইকা নিয়ে আসো, নাম ধরে বসলাম। মানে বউকে নিয়ে আসো আর কি। হ্যাঁ, কিন্তু তারপরে উনি দাঁড়ায় রয়েছে। তা আসলে যে উনি সে, আমি তো আর তা জানি না, আমি তারা দেখিও নাই। তখন হঠাৎ করে দেখলাম ওনার চোখে টলমল, তখন চোখ টলমল করতেছে পানিতে। তো আমি বললাম কি তোমরা মেয়েরা এইটাই পারো, ঠিক আছে যাও, তোমার ভালো করে বলছো, যাও, তোমার অনুরোধ করি তোমার বোনকে ডাইকা নিয়ে আসো, তোমার বোনের সাথে আমি একটু কথা বলবো, আমি ঢাকায় চলে যাব। তখন সে মিট মিট করে বলতেছে, হ্যাঁ আমি তো সে। গুরু জানবেন, মানে আমি আপনাকে ভাষায় বুঝাইতে পারবো না, মানে আমি আমার সেন্স ইয়া হয়ে গেছে আর কি, সেন্স নাই আমার। যে এতদিনের প্রতীক্ষা, প্রায় মনে হয় 6-7, তো চেহারা না দেখে করা। হ্যাঁ না দেখে করা। তখন আসলেন, তখন ওনার সাথে বসলাম, কথাবার্তা বললাম, কথাবার্তা বইলা চলে গেলাম। ওনার সাথে বিয়ের সাথে হলো। গুরু আমি একদম শর্টকাট চলে আসছি, যেহেতু আমাদের সময় নাই। তখন বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসলে যেহেতু বিয়েটার, আমি বড় ছেলে, আমরা 4 ভাই 1 বোন, আমাদের বড় ছেলের বিয়ে করাবে, তো সেই জন্য একটু ইয়া করবে আর কি। তো হঠাৎ করে ওই বিয়ের অ্যারেঞ্জমেন্টের সময় আমি ওনার সাথে আমি দিন রাত কথা বলতাম। মাগরিব থেকে শুরু করতাম, মাগরিব থেকে নিয়ে শুরু করে একদম ফজর আজান দিছে, মোবাইল স্টপ। ওই সময় 2007 সালে আমি ওই আগে একটা মোবাইল আসছিল, সাজেম মোবাইল কিনছিলাম খুব কষ্ট করে। ওই যে আমি ওই সময় একটা মসজিদে মানে পড়ালেখার পাশাপাশি আমি কিন্তু পড়ালেখা রানিং যখন বিয়ে করছি 7-8 দিকে, খুব কম প্রাইসে অনেক ভালো একটা সেট ছিল এটা, সাজেম। তো ওইটা ওই সময় ওই মোবাইল কিনা, তো ওনার সাথে আমি শুধু কথা বলতাম। হ্যাঁ, ওই আমার পড়ালেখা রানিং ছিল। আমি পাশাপাশি 2টা টিউশনি করতাম 50 টাকা করে, 50 টাকা 100 টাকা। আর একটা মসজিদে আর কি মক্তব পড়াইতাম, ওইখান থেকে 200-300 টাকা দিত। তো ভাই বেশ ভালোই ইয়া করতেছে। তারপরে কিছুদিন পরে আমাদের বিয়ে শাদী হইলো, খুব ভালোই ধুমধাম করে বিয়ে শাদী হইলো। তো এরকম সংসার আলহামদুলিল্লাহ খুব ভালোই চলতেছে। তো গুরু এখানে আমি একটা জিনিস যে মাঝখান থেকে মানে রেখে গেছি, যে আমি কিন্তু বিয়ে করছিলাম 17 বছর 6 মাস বয়সে, আর ওনার বয়স ছিল 15 বছর। তো উনি হঠাৎ করেই বাপের বাড়ি থেকে শিখাইয়া দিছে কি, যে তুমি কিন্তু গিয়াই দেরি করবা না, বাচ্চা নিয়ে নিবা, না হলে ওরা শহরে থাকে, যেরকমই হোক শহরে তো থাকে, এদের নেচার ভালো হয় না, আর মহিলারা শিখাইয়া দেয়। তো করলো কি গুরু, হট করে যে 2 মাস না যেতে যেতে বাবু পেটে, আমিও বাচ্চা উনিও বাচ্চা। সাধারণ আমি 500,000 টাকার একটা চাকরি করি, তারপরেও এই গুরু সে ছোট অবস্থায় এরকম হয়েছে। ওই সময় তো এত কিছু বুঝি না, বাবা মারেও বলি না, লজ্জার কথা নিজে মনে করছি। তখন আমার ছেলেটা প্রথম পেটে আসলো, আসার পরে আমরা ভাড়া বাসায় থাকতাম। তখন জায়গা কিনছি, তো এখানে এখন যেখানে জায়গা কিনছি ওখানে জায়গায় বাসা করতে পারি নাই, ভাড়ায় থাকতাম। তো ওইখানে দেখেন, এইখান থেকে নিয়ে এই যে লিফট পর্যন্ত এতটুকু দূরে ছিল টয়লেট। তো আস্তে 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 ধরেন যখন ইয়া হয়ে গেল আর কি, পেটে আস্তে আস্তে স্থায়িত্ব বাড়লো, তারে নিয়ে আমার ধরুন ওইখানে নিয়ে যাইতে হয়, কোলে করে নিয়ে যাইতে হয়, এমন অবস্থা হয়েছে। মানে সেও একদম চিকন চাকন এরকম। তো এরকম ভাবেই ওনাকে নিয়ে এরকম মানে প্রচণ্ড ভালোবাসতাম আর কি, এক কথায় প্রচণ্ড ভালোবাসতাম। মানে উনি আমাকে অনেক ভালোবাসতো, মানে বলার বাইরে, মানে ভালোবাসার কোনো কমতি ছিল না দুইজনকে ছাড়া, ঠিক আছে। তো এরকম ভাবেই চলতেছে। তো চলতে চলতে আমার ছেলেটা হইলো। ছেলেটা হওয়ার পরে আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসায় চাকরি পাইলাম, ওইখানেও আমার 900 টাকা স্যালারি ধরলো। তো ওই 500 আর 9 5 1400 টাকা হয়ে গেল। ওই সময় তো 1400 টাকা বিশাল ব্যাপার, একদম তাই, বিশাল ব্যাপার সেপার। 10 টাকা কেজি চাউল, ঠিক আছে। তারপর আমি যে মক্তব পড়াইতাম, মক্তব থেকে আমাকে 300 টাকাও দিত, প্লাস আমাকে খোরাকি দিত, ওটাকে বলতে খোরাকি। তো ওই খোরাকিটা দিত, তো ওইটা দিয়ে আমাদের চলে। তো ওইরকম করে করে তো হঠাৎ করে
একদিন ওই মসজিদ থেকে আমাকে অফার দিল যে আপনি আমাদের মসজিদে পার্মানেন্টলি থাকেন, পাঞ্জাকানা মসজিদ পার্মানেন্টলি থাকেন, বউ নিয়ে আয়সা থাকেন, আমরা আপনাকে বেতন বাড়ায় দেবো। যে বেতন কত দেবো? আমরা 700 টাকা আপনাকে বেতন দেবো। বাহ। তখন ওর আম্মুর কাছে বললাম, আমি আমার বাবার কাছে বললাম যে বাবা ওই বলছে যে ঠিক আছে, ভালো হলে ভালো হয়ে থাকো। তখন আমরা প্রথম জীবনে শুরু করলাম এরকম 10 টাকা দামের 2টা হাঁড়ি দিয়া আর 10 টাকা দামের 2টা হাঁড়ি দিয়া আমাদের জীবন শুরু করলাম। না সরি আরেকটা হাঁড়িও ছিল আমার বাবুর। ছোট ছোট জি ওইগুলা দিয়া আমার বাবুকে ওই সময় আমরাও কিন্তু বাচ্চা আরেকটা বাচ্চা নিয়ে সাফার করতেছি। বাস তাও আলহামদুলিল্লাহ ভালোই চললো। তো ওইখান থেকে এরকম চলতেছে, দিন যাইতেছে তো ভালোই চলতেছে। তো হঠাৎ করে ওই বাসার মধ্যে আমরা যে বাসায় থাকতাম ওই বাসায় পাশের বাসায় একজন কয়েল ধরাইছিল, কয়েল থেকে ওই ইয়ার মধ্যে আগুন ধরছে আর কি, কাপড়ে আগুন ধরে ওই পুরাটা বাসায় পুড়ে গেছে। কিন্তু একটা জিনিস, বাসার সবারই ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমার বাচ্চাটা ঘুমাইতেছিল না, খুব জ্বালাতন করতেছিল, ঘুমাইতেই আসে না, কোনো মতেই ঘুমাইতেছে না। এমন প্রতিদিন ঘুমায় যায় মাগরিবের পরে, কিন্তু ওই দিন ঘুমাইতেছে না। কিন্তু সবার বাসায় কিছু না কিছু পড়ছে। আমার বাসার আমার যে রুমটার মধ্যে থাকতাম, আমার রুমের পর্দাটা পর্যন্ত পড়ে নাই। আমার বাচ্চার জন্য আমি সেফটি পেয়ে গেছি। তখন ওইখান থেকে আবার আমি চলে গেলাম আমার বাবা যে এখানে বাড়ি টাড়ি করছে ওইখানে। বাবা বললো যে বাবা তো যা হোক, তুমি তো 2 দিন আগে পরে আসতে, এটা চলে আসো। তো গেলাম বাবার এখানে। তো চলে যাওয়ার পরে ওইখানেই, তো ওইখানে যাওয়ার পরে এই তো কিছুদিন পরে আবার মেয়েটা আসলো। তো মেয়েটা আসার পরে আলহামদুলিল্লাহ ভালো মতোই সংসার জীবন চলতেছিল। তো এরকম চলতে হঠাৎ করে গুরু আমার মাথায় কোনো জিনিস কাজ করতো না, মানে আবল তাবল শুরু হতো। কেন হঠাৎ এটা? তারপরে আমি এখানে শ্যামলী সাইনোসাইন্টিস একটা হাসপাতাল আছে, বিনা কারণে নাকি কোন কারণ ছিল এটার পিছনে? এইটা পরে ডাক্তারে বললো কি যে ও হয়েছে আর কি, যে হঠাৎ করে এত পরিশ্রম করতো, মানে হয়তো এক তো হইতেছে আমরা ধরেন মাদ্রাসায় যারা পড়ি তাদের কিন্তু প্রচুর পড়াশোনা করতে, একদম প্রচুর পড়াশোনা করতে, এত পড়াশোনাটা সে পড়াশোনা স্টাডি করতেছে, আবার সংসার চালাইতেছে। আমি সকাল 6টা থেকে ফজরের নামাজ পর থেকে শুরু করতাম বাচ্চা পড়ানো শুরু করলে আবার মাদ্রাসা থেকে বিকালে এসে আবার নিজের পড়া, এইরকম বিশ্বের মানে অনেকটা চাপ পইরা, মানে উনি বললো যে মাথাটা একটু মানে হ্যাঙ্গিং অবস্থায় হয়ে গেছে আর কি। তো এরকম মানে কোনো কাউকে আমি চিনি না, মানে খুব অসুবিধা লাগে এই সেই। তখন এই সংসারের মধ্যে একটা টানাপোড়েন, এই যে আমার সংসারের আর কি ভাঙা শুরু হয়ে গেল আর কি, একটা উত্থান পতন শুরু হয়ে গেল অসুস্থতার কারণে প্রায় 6 মাস এরকম অবস্থা। তারপর তখন আমার এই ওয়াইফ বলতেছে যে এখন আমি কি করি, তো একটা কাজ করি, পাশাপাশি আমি একটা কোনো কাজ করি। যে তুমি মাত্র 2টা কি 3টা, বর্তমানে একটু আসতে হবে, একদমই সময় না, একদম বর্তমান পজিশনে চলে আসতে হবে। বর্তমান পজিশনে ওই পর থেকেই ধরেন আমার স্ত্রীর সাথে হঠাৎ করে উনি বলতেছে পারিবারিক যে কোনো একটা কারণেই যে আমার আর তোমার সাথে আর থাকা আর সম্ভব না। কেন সম্ভব না? মাঝখানে তার একটা অ্যাফেয়ারের লিঙ্ক ছিল আর কি আপনার সাথে। যে আপনার যে ব্রেন কাজ করতেছিল না প্রপারলি, এই যে 6-7 মাস খারাপ সময় চলছিল, ওই সময় কি অন্য সম্পর্কে জড়ায় পড়ে? না, তারও পরে। তো আমি ওটা জানতাম না যে উনি এরকম ভাবে জড়ায় পড়বে। তারপরে আমি ওনাকে অনেকবার রিকোয়েস্ট করার পরেও মানে ওটার প্রতি সে ইনভলভ হয়ে পড়ে। হওয়ার পরে মানে এটা অন্য কোনো কিছু না, জাস্ট ফোনে কথাবার্তা, মানে যে জিনিসগুলো আমি পছন্দ না করতাম তখন আমি বলতাম যে না, তাহলে হয়তো 2টা থেকে একটা করতে হবে, হয়তো সংসার করতে হবে, নাহলে সংসার ছাড়তে হবে। তো বলতেছে হ্যাঁ আমি তোমার সংসার ছেড়ে দিব, বাস তোমার সাথে সংসার লাইফ টাইম করা চলবে না। 2 ছেলে মেয়ে, তারপরেও হবে না। তাই হবে না হলে এটা নিয়ে পারিবারিকভাবেও এবং অনেক হয়েছে
না, এখন একটা কথা হইতেছে যে গুরু আমাকে আপনি হাত পাও বেঁধে আপনার অফিসে রাখতে পারবেন, কিন্তু আমার মনটাকে বেঁধে রাখতে পারবেন না। তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি সংসার নাই করো তাহলে আমার সন্তান আমাকে দিয়ে দাও, দিয়ে তোমার চিন্তা তুমি করো। তো বাস সে সন্তান নিয়ে তার মতো আমাকে সন্তান দিয়ে তার মতো সে চলতেছে। ছেলের বয়স কত? ছেলের বয়স 14 চলতেছে। যখন ছেড়ে যায় তখন ছেলের বয়স কত? যখন ছেড়ে 1.5 বছর হয়েছে। যখন ছেড়ে যায় তখন ছেলের বয়স কত? মানে ওই 14 থেকে 1.5 বছর বিয়োগ বাদ 12.5। 12.5। আর মেয়ের বয়স? মেয়ের বয়স এখন চলতেছে 12। মানে তখন ছিল তাহলে 10.5। জি জি। এই অবস্থায় ছেড়ে চলে যায়? হ্যাঁ জি। কতদিনের সংসার ছেড়ে চলে যায়? এই তো প্রায় 11.5 বছর। বাচ্চা তো আসে 2 মাসের পর থেকে, তার মানে 1 বছর ওখানে, তার মানে 13.5 বছরের সংসার। 13.5 বছরের সংসার, 12.5 বছরের ছেলে, 10.5 বছরের মেয়ে, সবাইকে ছেড়ে দিয়ে চলে যায় অন্য আরেকজনের সংসারে। কতদিন হলো তাহলে চলে যাওয়া? 1 বছর না 1.5 বছর? 1.5 বছর। 1.5 বছর। কেমন আছে? আমি খবর নেই না। কেমন আছিস বাবজান? আলহামদুলিল্লাহ। আল্লাহ শিখাই দিছে তাই যে সব অবস্থা আলহামদুলিল্লাহ বলতে হবে, এছাড়া তো কোনো উপায় নাই। আসলে কেমন আছিস বাপ? সব মিলে ভালো। আমি সবচেয়ে মনে করি কি, বাচ্চাদেরকে মানুষ করতে প্রবলেম হচ্ছে না? না আলহামদুলিল্লাহ ভালো। আমার 2টা সন্তান এত ভালো যে গুরু আমার কোনো বাচ্চাই না। আমি অলওয়েজ, আমি গরিব হইতে পারি তো অলওয়েজ আমি চাই সবসময়, আগেও এখনো চাইতাম সবাইকে হ্যাপি রাখার, ঠিক আছে? কিন্তু এখন আমার সবচাইতে বড় টেনশন হচ্ছে আমার আম্মাকে নিয়ে। আমার মা আমার চিন্তা করতে করতে আর কি হয়ে গেছে, সিক হয়ে গেছে। তো তুই বিয়ে শাদী করবি না বাপ? জি আলহামদুলিল্লাহ, সামনে আছে। বাবা মা যদি চায় ইনশাআল্লাহ, ঠিক আছে। ছেলে মেয়ে কি মায়ের কথা বলে? বলা তো উচিত। 10 বছর 11 বছর বয়স পর্যন্ত থেকে কি বলে? সবচেয়ে কষ্ট শোনেন, সবচেয়ে কষ্ট লাগে যখন আমার ঈদ আসে। বিশেষ করে ছেলেটা তো কি নাম ওর? ছেলের বয়স তো 10.5 11 অবস্থায় গেছে, তার মানে তো সব জানে ও। আমার আইমানের বয়সী, আমার ছেলের বয়সী। কি বলে ছেলে? ওদের নাম বলার দরকার নেই। কি বলে ছেলে তেমন একটা বলে না। মেয়ে কি বলে? কিন্তু মেয়ের কষ্ট লাগে। কি বলে? যখন যদি কেউ মা বলে ডাক দেয়, আপনি যদি ওর দিকে তাকান, আপনার মনে হবে যে হয়তো ওকে গুলি করে, না আমি নিজে গুলি করে শেষ হয়ে যাই। চাতক পাখির মতো তাকায় থাকে যে মা, যে ঈদ আসলে গরু, ঈদ আসলে ঈদের দিন হঠাৎ করে আমি বলতেছি, আমার মেয়েরে বলতেছি, আম্মু তুমি কি করতেছো বাবা? তখন বললো কি, এটা শুই না, সে দৌড় দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে তখন আমি এতক্ষণ কি করলো এখানে দাঁড়ায়া, তখন আমি দেখলাম যে ওর মার ছবি, ওর মার কাপড়, এগুলা সে এক জায়গায় একটা কার্টনের ভিতরে করে, বাচ্চাদের যেমন খেলনা সাজায় ওরকম করে সাজায়া কাগজের মধ্যে লিখছে, মা ঈদ মুবারক, এই যে তোমার জন্য। আম্মু এই যে তোমাকে ঈদ মুবারক আম্মু। তারপরে শ্যামাই, শ্যামাই নিয়া দেয় আর কি, আম্মু খেলনা যেভাবে খেলে ওরকম ভাবে ওখানে একটা মা ক্যারেক্টার বানায় রাখছে। মার ছবিও আছে ওখানে, ওইটাই ক্যারেক্টার। ওখানে যে সেমাই খাওয়াচ্ছে। ফুডাপি নামের এক নটানকি আছে না, ছেলেদের নাকি কষ্ট পেতে নাই। নটানকি দেখ, আমরা অনেক কষ্ট পাই। হ্যাঁ, তারপর
এই আর কি, মানে আমার সবচেয়ে ছেলে মানুষ তো আমরা সবসময় বাইরে থাকতে ভালোবাসি। এখন সে বড় হয়ে গেছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা অনেক কিছুই সে করতে পারে, কিন্তু মেয়েটা আমার মাদ্রাসায় পড়ে এবং কি বাসায় থাকে, তো সে মাকে খুব ফিল করে মাকে। কিন্তু একটা জিনিস গুরু আমার বুঝে আসে না, আমাদের কিছু মা বোনরা মানে নিজেকে কেন জানি মানিয়ে নিতে পারে না একটা সংসারে। গুরু আপনি বলেন যে একটা মানুষের মানে বাচ্চা হওয়ার পরে, সন্তান হওয়ার পরেও যদি হাজারো কষ্ট থাকে, তো ওই কষ্টটা তো আমার কাছে কষ্ট না। ভালো লাগে না শুনে, একটু শুনতে। এবার আমি যখন তোকে বুদ্ধি দেবো, নসিহত দেবো, এটা কি করবো বাপ? কালকে যে আমার ঘরে বা অন্য কোনো ঘরে ঘটবে না এর কোনো গ্যারেন্টি নেই। না সো আমি এই নসিহত দিতে আমার মন চায় না। কিন্তু গত 14, 15, 16 বছর এই নসিহত দিতে আমি ক্লান্ত বাপজান। আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত, আমি একদম ধ্বংসের কাছাকাছি। কিন্তু একটা জিনিস, কিন্তু আমরা যে পরিমাণ টর্চার্ড হই, আমরা ছেলেদের ভিতরে যে পরিমাণ কষ্ট থাকে, এই বর্তমান পৃথিবী স্পেশালি বাংলাদেশ এখনো রেডি না আমাদের কষ্টগুলো শুনবার জন্য। তোর এই কান্না, তোর এই কষ্টটা একটু ফ্যাফা করে কান্না করে কোনো মেয়ে বলতো, ভেসে যেত পুরো বাংলাদেশ। আমার তোকে বুদ্ধি দেওয়ার কিছু নাই, আর আমি যে জ্ঞান দিব, আমি কে? আই এম নোবডি। দুদিন পর তোকে বললামই তো আমার ঘরে এরকম ঘটবে না, এর কোনো গ্যারান্টি নাই, বাট দিস ইজ সো আনফর্চুনেট। তুই যখন তোর মেয়ের কথা বলতেছিলি বাবজান, আমি যেন আমার ভাতিজিকে কল্পনার চোখে দেখতেছিলাম খুব পরিষ্কারভাবে। আমার কলিজার টুকরা ভাতিজি, ওই যেভাবে ওই বয়সে হাড়ি পাতিল খেলনা খেলে না, ওই রকম ভাবি হয়তো মায়ের ছবিটাকে সামনে রেখে 8-10 জন মা করে আদর করে, বাচ্চাটারে কলেজার মধ্যে লুকায় রাখে। তার কলেজা ছেঁড়া ধন। আমাদের কাছে তো সবচেয়ে পৃথিবীর সেরা স্মেল মনে হয় যে আমার মায়ের আঁচলের গন্ধ। এর চাইতে ভালো গন্ধ, এর চাইতে পবিত্র নির্ভরতার গন্ধ কি দুনিয়াতে দ্বিতীয়টা আছে? সো ওই বেচারিও ওই 10 বছর বয়সে খুঁজতে চেষ্টা করে ওই নির্ভরতার গন্ধের কথা। কিন্তু একটা মেয়ে শুধুমাত্র তার মানসিক ইচ্ছা, আকাঙ্ক্ষা আর তার লোভ সংবরণ করতে না পেরে অন্য কোনো মানুষের হাত ধরে পথ হাঁটে, তারা কিন্তু ভালো থাকে না। তুই গ্যারান্টি দিয়ে বলতে পারি, দেখবি যে 2 বছর 4 বছরের মধ্যে অভিশপ্ত একটা জীবন নিয়ে তারে বেড়ে করবে। তখন আর না কাছে আসার সুযোগ থাকবে তার, না ফিরে যাওয়ার সুযোগ থাকবে। মাঝখান থেকে তোর দীর্ঘ নিঃশ্বাসের কারণ হয়েছে তার চেয়ে বড় ইম্পর্টেন্ট যে এই 2টা ছেলে মেয়ে যার 12 বছর বা 10 বছর বয়স, ওরা তো আসার জন্য পৃথিবীতে ব্যাকুল হয়ে যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন তোদের 2জনকে মনোনীত করেছিল যে তোদের ওরসে জন্ম নিবে এই ছেলে মেয়ে। এদের দীর্ঘ নিঃশ্বাস, এদের কান্না, এদের কষ্ট নিঃসন্দেহাতীত ভাবে এই মানুষগুলোকে অভিশপ্ত করে তুলবে, এবং they deserve it, they deserve it. লিভ টুগেদার করুক, বেহায়াপনামও করুক, সেক্সের আদলে যা ইচ্ছা তাই করুক, অ্যাটলিস্ট যেন ছেলে মেয়ের জন্ম না দেয় যদি তাকে পরিপূর্ণভাবে বাবা এবং মায়ের দরজা কেউ না দিতে পারে। কারণ ওই কচি মানুষগুলো কোনোভাবে এই কষ্ট ডিসার্ভ করে না। বাচ্চা মেয়েটির সামনে যখন কেউ কাউকে মা বলে রাখে, তখন যেভাবে আদর করে, যেভাবে বুকের মধ্যে নিজেকে ভালোবাসতে দেখে, ওর ভিতরে কি ধরনের মানে ভয়াবহ রকমের সাইকেল হয়ে যায়। আমি এইখানে মাঝখানে একটা কথা বলি, আজকে যে আমি শোতে আসতেই 100% শিওর আমার মেয়ে এখনই, আমি যদি গিয়া বলি আমার গেটে যখনই আমাদের টিনের তো দরজা, ওইখানে যদি খালি একটু আওয়াজ হয় ওইটা বসবে, জানি বসে জানবে যে ওই আমি যত রাতি হোক যে আমার বাবা, সে দেখবে আমার বাবা আসছে কিনা। তোর মা তোর ফিরে এসেছে তো মায়ের আদলে। আর আমার আম্মা ওদেরকে প্রচন্ড আদর করে। আমার বাবা মা দুনিয়া একদিকে। তোর কাছে একটা চাওয়া বাপ, অনুষ্ঠান শেষ করছে, অনুষ্ঠানের সময় শেষ, শুধু একটা চাওয়া বাপ, কষ্ট পাস না। এটার জন্য কেউ দায়ী না, এখানে কোনো স্মার্টনেস। আচ্ছা
বিল গেটস পৃথিবীর সবচেয়ে নাম্বার জি, 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 জি। সংসার টিকছে নি? না 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 ব্র্যাড পিট সবচেয়ে সুন্দর মানুষ, সংসার টিকছে না না? না সবচেয়ে বড় বডি বিল্ডার, সংসার টিকছে নি? টিকে নি। বাপ, এটা প্রকৃতির বল, স্রষ্টার এক অদ্ভুত খেলা। আমি যে মুহূর্তে পরামর্শ দিতে গিয়ে নিজেকে পিছিয়ে নিলাম, কারণ আমি যে মুহূর্তে পরামর্শ দেব, পর মুহূর্তে আমার জীবনে যেরকম ঘটনা ঘটবে না, এটা কোনো গ্যারান্টি আসেনি। না না সেগুলো বাদ দিয়ে ভাবছেন তুই ভালো থাক, জি। তোর ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট। কারণ যদি এইভাবে থাকার পরেও কেউ যদি কষ্টে থেকে নিজের জীবন ধ্বংস হয়ে যায়, তাহলে ওই মেয়েগুলো জিতে যাবে। ওদেরকে জিততে দেওয়া যাবে না বাবা, জিততে দেওয়া যাবে না। আর আমি চাই যে অবশ্যই তুই সংসার জীবনে যোগবি খুব শীঘ্রই, খুব অল্প বয়সের, খুব সময়ের মধ্যে। আর আমার মায়ের এবং আমার বাপজানের যেন কোনো কষ্ট না হয়, সেটা তুই অবশ্যই ইনশিওর করবি। আমি আমার ভাতিজা এবং ভাতিজির কথা বলতেছি। আমি সবার কাছে আমি এর গল্পে, মেয়েটার গল্পে যাইতেই চাই না। আমি শুধু সবার কাছে একটা জিনিসের দোয়া করব, যে আমি কোনো সময় কারোর কাছে, আমি সব সময় সবার কাছে একটা জিনিস দোয়া চাই, আমার উস্তাদ, আমার মা বাবা, সবার কাছে। আমি শুধু আমার হায়াতটা ভিক্ষা চাই সবার কাছে। আমরা ভিক্ষা চাচ্ছি তোর জন্য বাপ, তুই যেন দেখাই। আল্লাহর জন্য আমার হায়াত। ওই মেয়েকে দেখানোর কিছু নাই তো, কাকে দেখানোর জন্য? না না না, ওনা আমার দেখার, আমার একটাই কথা যে আল্লাহ তুমি আমার এতটুকু হায়াত দিও, যাতে আমি আমার দুইটা সন্তানকে যেন আল্লাহ এক জায়গায় একটা প্ল্যাটফর্মে রেখে আমি যেন, আমরা মন খুলে, কলিজার ভেতর থেকে মন খুলে আমার ভাতিজাদের জন্য একটা প্ল্যাটফর্মে রেখে আমি দুনিয়া থেকে চলে যাই। আমরা তোর হায়াতের জন্য দোয়া করতেছি, কারণ আমরা 10 না 5 না হাজারো মানুষ আমাদের সাথে থাকে, এবং আল্লাহ তো নিজেই বলেছেন যে শত মানুষ সাথে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তার এক্সিস্ট করাটা ফরজ হয়ে যায়। সো আমরা অনুরোধ করতেছি, দোয়া করতেছি মাবুদের কাছে, মাবুদ যেন তো অন্তত এই হায়াতের এই তাইয়্যিবা দান করেন, যাতে করে তোর এই সুযোগটা তুই পাস যে আমাদের ভাতিজা ভাতিজিকে প্রতিষ্ঠিত করে যাওয়ার। আর তুই কষ্ট পাস না বাপ, তোর দীর্ঘ নিঃশ্বাস যদি হয় না, তাহলে ভালো জিনিসটা হেরে যাবে। আমি এর জন্যই দোয়া করি যে খুব শীঘ্রই তোর ভালো একজন মানুষের সাথে, যেমন ভালো মানুষ তুই ডিজার্ভ করি বাপ, তার সাথে সংসার শুরু হোক। আর পাশাপাশি এটাও আশা করি যে মেয়েটার মিনিমাম এক্সিস্টেন্স যেন তোদের পৃথিবীতে, তোদের জীবনে আর না থাকে। কারণ তুই কষ্টে থাকার মানেই ভালো জিনিস পরাজিত হয়ে যাওয়া, পরাজিত হতে দেওয়া যাবে না। ওকে, সো এর প্রসঙ্গ বাদ, এর গল্প বাদ, আমি তোর মানে আমি কালাম শুনতে চাই তোর মুখে বাপ। ইউ আর সামথিং এলস। তোর আলেম যেসব চাচা শ্বশুর বা বাবা মানে শাশুড় শ্বশুর যারা ছিল, তারা ঠিকই ধরেছিল যে তোর যখন তুই তেলাওয়াত করিস, অনেকে তো তেলাওয়াত করে, কিছু মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তারই ব্লেসিং যেমন একটা জজবা তৈরি করে দেন, যাতে একটা অদ্ভুত রকমের কানেক্টিভিটি তৈরি হয়। এবং একজন বলছিলেন যে আনাল হক, যে আমি স্রষ্টা দিয়ে তাকে ফাঁসির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এটা তখনই সম্ভব যখন স্রষ্টা সৃষ্টির মধ্যে ফারাফিল্লা তৈরি হয়ে যায়, দুইটা সত্তা মিলেমিশে একাকার হয়ে যায়। তো তোর মধ্যে এরকম কোয়ালিটি আছে। আমি বলছি না তোর সুর অনেক ভালো, বাট যেভাবে তুই তেলাওয়াত করিস, একটা অটোমেটিক একটা কানেক্টিভিটি ভেতরে ভেতরে তৈরি হয়ে যায়। সো আমি এগুলোর মধ্যেই থাকতে চাই, আমি আর অন্য কোনো আলাপে যেতে চাই না। আর কষ্ট পাওয়া যাবে না এই কথা আমাকে দিয়ে যেতে হবে ভাই হিসাবে। না না, কষ্ট পাওয়া, তুই কষ্ট পাওয়া মানে কিন্তু হেরে যাওয়া মানে। জি 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 জি, এটাই আমি সবসময় মনে রাখি। আমাদের কিন্তু হেরে যাওয়া, ভালো হেরে যাওয়া, সঠিকটা হেরে যাওয়া, ইমানের পথে যারা আছে তাদের হেরে যাওয়া, যারা লক্ষ্যের পথে আছে তাদের হেরে যাওয়া, নোংরাদেরকে জিতিয়ে দেওয়া, এটা কি সম্ভব? না 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 না, আমার সবসময় আমি নিজেকে স্ট্রং রাখতে চাই। এক্স্যাক্টলি। সো কোনো কষ্ট নাই, শুধু ভালো থাকা আর দোয়া তোর কাছে, যে আমি খুব শীঘ্রই যেন চাই যে কোনো একদিন প্রোগ্রামে আমার সাথে আবার দেখা হচ্ছে আমার ছোট ভাইয়ের বউকে নিয়ে, রাইট? জি ইনশাআল্লাহ। ওকে, সো আরেকটা কোরআন তেলাওয়াত শুনতে চাই, নাকি অন্য কিছু শোনাবি? গজল কি নতুন কিছু শেখা হয়েছে? গজল বলতে আর কিছু না, ওই যে দুয়ারে, মানে আরেকটা আছে না, ওই যে যেটা পরের জায়গা পরের জমি। ওকে, তোর মুখে শুনতে যেটা ভালো মানুষ পছন্দ করে, তেলাওয়াত হোক, গজল হোক, যেটা অনেকে বেশি রিকোয়েস্ট করে, এরকম কিছু একটা শুনতে শুনতে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাই। সবচেয়ে মানে কোরআন তেলাওয়াতটাই সবাই ওইটাই শুনি, তার একটা শুনি, এটা শুনতে শুনতে বিদায় নিব। অন্য কিছু কি বলার আছে প্রোগ্রামে? আর না, প্রোগ্রামে আর কোনো কিছু না, আমি আর প্রোগ্রামের মধ্যে না। আমি দোয়া, আমরা আমাদের প্রাণ খুলে দোয়া করছি। সো ওই তেলাওয়াত শুনতে শুনতে বিদায় নিয়ে নেব। ওকে, আচ্ছা, আমাকে কিছু বলার আছে কি? না না না। ওকে, ব্যাকগ্রাউন্ড বন্ধ করো। আউযু বিল্লাহি, সরে মাবুদ, এত বড় দরদ আর এত মহব্বত দিয়েছো, যখন আমাদের মতো পাপী তাপী নোংরা মানুষজনও কিন্তু বিগলায় যায় এরকম কণ্ঠস্বর শুনে। তাকে ভালো রাখো মাবুদ, তার ভালো থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ এসব মানুষগুলো হেরে যায় যখন মনে হয় যে সঠিক জিনিস, সত্য জিনিস, ঈমান এবং সমস্ত কিছু যেন একসাথে হেরে যায়। সে মাবুদ, তোমার শান, তোমার বড়ত্ব, তোমার ভালো কিছু এক্সিস্ট করার স্বার্থে হলেও
এই ছেলেকে ভালো রাখার চেষ্টা করো। এবং আমার বয়সে ছোট হলেও আমার চাইতে প্রজ্ঞায় এবং জীবনে যা অর্জন করেছে তাতে অনেক বেশি বড়। সো আমি সুযোগ থাকলে পা ধরে আমি কদমবুজি করতাম। ওর যখন তেলাওয়াত শুনতেছিলাম, ওর যখন গজল শুনতেছিলাম, তখন মনে হচ্ছিল যে আমার চাইতে কত বেশি এগিয়ে আছে পৃথিবীর তো বটেই, অতি পার্থিব যে জগৎ, যেখানে তোমার সাথে তার কমিউনিকেশন হবে, ডেফিনেটলি সে আমার চাইতে অনেক উন্নত মর্যাদা নিয়ে তোমার সামনে হাজির হবে। তাও বড় প্রাপ্তি যে ভাই হিসাবে হলেও ওর সাথে আমার পরিচিতি আছে। যদি তখন বলে দেয় যে লোকটার আমার চিনি, আমাকে সাথে সাথে একেও নিয়ে যাও। আজকের প্রোগ্রামের চাইতে বিয়ন্ড, মানে আলাদা অন্য কিছু বলে আমার কাছে মনে হয়েছে। আর এই ছেলেটার জন্য তো কিছু করার আমাদের নাই, শুধু দোয়া ছাড়া। আর এই ছেলেটার প্রতি অসম্ভব রকমের কৃতজ্ঞতা যে তার প্রেজেন্স, তার লুক, তার গল্প এবং তার তেলাওয়াত এবং তার গজল ভালোবাসা বাংলাদেশ শ্রদ্ধার সাথে বহুদিন স্মরণ করবে। জানো, অনেক কৃতজ্ঞতা তোমার জন্য। ওয়ালাইকুম আসসালাম। বিদায় নিচ্ছে আজ সবার জন্য অনেক অনেক দোয়া। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। কুইট তো করতে চাচ্ছি না, আমরা আজকের মতো লিভ নিতে চাচ্ছি। গুরু, আমাদের সাথে একজন গেস্ট আসলে জয়েন করতে চান, আমরা বোধহয় তাকে 5 মিনিট সময় দিতে পারি। তিনি আমাদের মার্চের 3 তারিখে আসা একজন, মার্চের 2 তারিখে আসা একজন গেস্ট, যিনি আসলে মার্চের 2 তারিখে এসে প্রোগ্রাম করে গেছেন। তো তিনি আপনার সাথে কিছু কথা বলতে চান, যেটা অন এয়ারে। তো আমরা প্রবাবলি একটু তাকে ডেকে নেই, ঠিক আছে? তিনি বাইরেই আছেন এবং আমরা তাকে মাত্র 5 মিনিটের একটা স্লট দিব। ওয়াসিম, ঠিক আছে? আমরা জাস্ট 5 মিনিট ওনার কাছ থেকে একটু কথা শুনবো, আপনার কাছ থেকে পারমিশন নিয়ে নিলাম। ওকে, কারণ অনেক দূর থেকে আসলে মানুষজন আসেন গুরুর সাথে কথা বলতে। তো এটা যদি আসলে মানে গুরুর সাথে যদি কথা বলতে না পারে, এবং এই ভদ্রমহিলা এসছে মিরপুর থেকে এখানে আসাটাও কিন্তু চারটেখানি কথা নয়, হিউজ জ্যাম সবকিছু। তো এই মানুষটাকে মানুষ এত দূর থেকে দেখতে আসে, যদি 5টা মিনিট সময় দেয়া না হয়, এটা আসলে একটা বিশাল বড় ইনজাস্টিস হয়ে যায় মানুষের সাথে। তারপরেও যেহেতু আপনি আজকে আমাদের গেস্ট, তাই আমরা আপনার কাছ থেকে একটু, আচ্ছা ওয়াসিম, একটু আমি তাহলে কথা বলে নিই ফাঁকে। জি প্লিজ। উনি ওনার ফেসটা উনি দেখাতে চাচ্ছেন না, তো আমরা একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিতে পারি, অথবা ওখানটাতে আমাদের যে হেডফোনটা, আমাদের যে মাইকটা আছে, আমাদের যে এটা, হ্যাঁ, এটা প্রবাবলি আমরা ইউজ করতে পারি। 01841904904 এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটাতে আপনি আমাদেরকে লিখতে পারেন এবং বেশি বেশি করে শেয়ার করে নিতে পারেন অ্যাকচুয়ালি। সো আজকের গেস্ট, মানে যিনি ওয়াসিম, তাহলে বসেন এখানে। হ্যাঁ, আমাদের আজকের গেস্ট অফ অনার হচ্ছে ওয়াসিম। তার জীবনের কথা তো আমরা শুনবো, সেই ফাঁকে আমরা 5টা মিনিট সময় শুধু চেয়েছি। যিনি অলরেডি আমাদের কত মার্চ 2, রাইট? জি 2 মার্চে উনি আসছিলেন। ওই রিলেটেড প্রোগ্রামের একটা আপডেট হয়তো উনি দিতে চান, আমি জানি না যে কি আপডেট, দেখি কি বলেন উনি। ওকে, আরেকবার বলে রাখি, আপনারা আছেন আমাদের সাথে ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4 এর আজকের এই ক্যানভাসে। কারণ আমাদের আজকের গেস্ট অফ অনার হচ্ছে ওয়াসিম, যিনি তার জীবনের কথা বলতে চান। তিনি তার সময় থেকে 5টা মিনিট সময় বের করে দিয়েছেন, যিনি আমাদের সাথে কথা বলতে আসছেন মিরপুর থেকে, রাইট? যিনি গত 2 মার্চ আমাদের প্রোগ্রামে আসছিলেন, সেই রিলেটেড হয়তো কিছু কথা বলতে চান। আমি জানি না যে কি কথাবার্তা, সেই কথাগুলো একটু শুনে নিই, তারপর আমরা চলে যাব। আপু, আপনার কাছে মাত্র 5 মিনিট সময় আছে, প্লিজ মেক ইট ভেরি শর্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুরু, ভালো আছেন আপনি? জি, আমি ভালো আছি। জি, আমি আরো এসেছিলাম কিন্তু আপনাকে পাইনি, আপনার নাম্বারটাও ছিল, সেটাও আমি, মোবাইলটা হারিয়ে গেছে। তো যে জন্য এসেছিলাম, আপনি তো অবশ্যই আমাকে চিনছেন, আমি আশা। জি জি, আশা। তো আমার বেবিটাও আজকে আসতে চাচ্ছিল, কিন্তু জ্বর, আপনার সাথে দেখা করতে চাচ্ছিল। জি। তো যাই হোক, নিয়ে আসি নাই। তো আসলে ভালো মন্দ মিলিয়ে আমি একটু সময়টা নিচ্ছি আর কি। অনেকেই না বললেই যেটা হয় না, এই জন্য আমার বিবেকে বাধা খাচ্ছিল যে না, আমাকে এটা আসলে বলা উচিত। এটা কি বলতে চাচ্ছেন আপনি? আপনি যে লাস্ট টাইম শো করে গেছেন, কিছু মানুষ, আপনি আপনার বাচ্চাদের শারীরিক অসুস্থতার কথা বলেছিলেন। আমার বড় মেয়েটা অসুস্থ ছিল, মেজো মেয়েটা অসুস্থ ছিল। তো বড় মেয়েটার যে হিমোগ্লোবিনের যে অভাবটা ছিল, কিছুটাও কেটে উঠছে, আর ওর একটা অপারেশন, সেটা হয়নি। মেজো মেয়েটার পিত্তথলির যে পাথর, সেটা অপারেশন হয়নি, কেন সেই অ্যারেঞ্জমেন্টটা আমি ফাইন্যান্সিয়ালি করতে পারিনি, এই জন্য। তো ধন্যবাদ দিব যে আমি এখানে প্রোগ্রাম করার পরে আমার সন্তানের চেয়েও ছোট হবে একটি ছেলে, সে মাত্র ঢাকা মেডিকেল থেকে MBBS পাশ করে বের হয়েছে। তো
তো সে আমাকে কয়েকদিনই ফোন দিয়েছে, তা আমি ভাবছি এত ছোট ছেলে কি কথা বলবো আমি। ইন শর্ট করতে হবে, হ্যাঁ। তো আমি আর তেমন একটা কথা বাড়াইনি। তো অনেকদিন পর ছেলেটা দিয়ে যাচ্ছিল, তো দেওয়ার পরে একদিন হঠাৎ করে আমাকে বললো যে আমি যদি আপনাকে একটা কম্পিউটার দিই, আপনি কি আপনার মেয়েটা কাজ করতে পারবো? তো আমি বললাম যে হ্যাঁ করতে পারবো। বলে তাহলে আপনি আসেন। তা আমি একটু ভয়ে ভয়ে মানে 2-3 দিন প্রোগ্রাম করার পরেও গেলাম। তো যে মনে হলো যে আসলে ছেলেটা যুগের সাথে ওরকমের কোনো ইয়ে নাই, ও খুব ধার্মিক একটা ছেলে, 22-23 বছরের বয়সে, মাত্র পাশ করে বের হয়েছে। আর 3 মিনিট আছে আপনার হাতে। তো আমাকে কম্পিউটারটা দিয়ে দিল। আমি বাসায় নিয়ে এসে দেখি ওটা নষ্ট। তারপরে আবার জানালাম, তো উনি বললো যে আপনি একটু আসেন। আমি ওখানে গেলাম। তো যাওয়ার পরে উনি কি করলো, আমাকে 1,13,000 টাকা আমার হাতে দিল, দিয়ে বললো আপনার মেয়ের জন্য শুধু অনলি কম্পিউটার, আপনি ওই চিকিৎসাটা হবে, তারপরে ও জানতে ইনকাম করতে পারে। তো এই জন্য যাই হোক, এই ছাড়া আমি আরো মনে হয় 20-22 হাজার টাকা আমার আসছে বিভিন্ন জনে, ছোট ছোট বাচ্চারাই হেল্প করছে। তো আমি আর ওদের চিকিৎসাটা করাতে পারি না। তো ওদের পিছনে পরিশ্রম করতে যে আমি নিজেই এখন মানে সবচেয়ে বড় রোগী হয়ে গেছি। হঠাৎ করে আমার ঘের জমা হচ্ছে, তো আমার তো ডায়াবেটিস, বিভিন্ন রোগ। আর 1 মিনিট সময় আছে আপনার? জি, আমি ডাক্তার দেখালাম। এখন আমি এমন একটা স্টেজে এসে গেছি যে আমার প্রতিদিন এটা 3% হারে বাড়ছে। সেটা হলো ওভারিয়ান সিস্টটা। তো এই জন্য আমি আসছি আসলে যে আমার বাচ্চা দুইটাকে যদিও ফাইন্যান্সিয়ালি ওই হেল্পটা করছে যে কিছু একটা বাচ্চা করুক ঘরে বসে, যেহেতু সে বের হতে পারছে না। তা আজকে আবার আসছি যে আমরা ঘরে 4 জন মানুষ, কিন্তু 4 জন মানুষের মধ্যে 3 জন মানুষই আমরা অপারেশনের রোগী। এই জন্য যদি সমাজে তো কত হৃদয়বান ব্যক্তি আছে, কত ভালো মানুষই আছে। আপনার সময় শেষ, আমি অনুষ্ঠান শেষ করতেছি আপনার সাথে। এবং এটা আপনি তো স্বীকার করতেছেন যে এই প্রোগ্রামে প্রচার হওয়ার পর প্রায় 1.5 লক্ষ সমপরিমাণ টাকা আপনার কাছে মানুষ পৌঁছে দিয়েছে। জি জি। এবং আপনি চিন্তা করছেন যে বাকি যে সিচুয়েশনে আছেন সেখান থেকে সার্ভাইভ করার জন্য আর কোনো রকমের যদি হেল্প আসে আপনার জীবনটা সহজ হয়ে যায়। আমরা ডিল করতেছি প্রায় 18 কোটির উপরে মানুষ নিয়ে। আমরা ডিল করতেছি বিশ্বে ছড়িয়ে থাকা বহু মানুষকে নিয়ে যারা বহু রকমের কষ্টে আছে। আপনি যে পরিমাণ সাপোর্ট পেয়েছেন সেটা কেউ কোনো মানুষ দেয়নি। ওই মানুষগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে মনোনীত এঞ্জেল বা ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে আমি অথবা আমার পাশে শান্তু অথবা যে মানুষগুলো আপনার পাশে গিয়ে দাঁড়িয়েছে সেই মানুষগুলো আল্লাহ মনোনীত করেছিল আপনার জন্য। এবং বাকি জীবনের যে ফাইট, আপনি সমস্ত কিছুকে সাথে নিয়ে সেই ফাইটটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। জরুরি না যে এই কষ্টের কথা, এই দুঃখের কথা, এই পেইনের কথা বিভিন্ন সময় আমি এহতেশাম অথবা যারা এই ধরনের প্রোগ্রাম করে সেই জায়গাগুলো থেকে কমিউনিকেট করাটা জরুরি হবে বা উচিত হবে। যতটুকু আসছে বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন এই ফায়সালা ছিল তাই আসছে। বাকি আপনার জীবনের পথ আপনি তৈরি করেন। যখন আপনার সাথে কথা বলতেছি বিশ্বাস করেন আমিও কিন্তু 2 লক্ষ টাকা ঋণ নিয়ে আপনার সাথে কথা বলতেছি। সো দ্য লাইফ ইজ নট ফেয়ার অ্যান্ড দ্যাট ওয়েল। এবং সেই সাথে এটাও বলে রাখি যে যদি সবকিছু ঠিকঠাক থাকতো তাহলে তো এটার পৃথিবী হতো না, পরীক্ষার জায়গা থাকতো না, আমি তো বেহেশতে অবস্থান করতাম। রাইট? আপনি অনেক ভালো থাকুন, আপনার জন্য অনেক অনেক দোয়া। এবং না, আপনার একটা সেকেন্ডের চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট এই মানুষটির কথা যে আজকে ডেডিকেটেড আপনার প্রোগ্রামে এসেছেন। একটু জাস্ট আমার সাথে যোগাযোগ করতে বলে দিন। এবং আপনি যে যতটুকু ভালোবাসা পেয়েছেন এই প্রোগ্রামের আদলে বিভিন্ন মানুষের তরফ থেকে, যদি পারেন ওদের কাছে আপনাকে 30 সেকেন্ড সময় দিলাম, মন খুলে ওদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর কৃতজ্ঞতা প্রকাশ করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 30 সেকেন্ড, অন্য কিছু না, কোনো চাওয়া না, শুধুই তাদের কাছে কৃতজ্ঞতা। অবশ্যই আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা যে এই মানুষগুলি এবং ছোট ছোট বাচ্চারা আমার পিছনে দাঁড়িয়েছে, আমাকে ফোন দিয়েছে, সহযোগিতা করেছে। এজন্য আমি আল্লাহর কাছে মন খুলে ওদের জন্য দোয়া করি যে আল্লাহ ওদেরকে আমাকে এতটুকু আমার অসহায়ের পাশে দাঁড়াইছে। আমি তাদের মন খুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জানি তাদের ভালো করেন। আর গুরু একটা কথা বলছি, না অন্য কোনো কথা না। আর আমি আপনাকে অনুরোধ করতেছি প্লিজ কোনো রকম ভাবে হেল্পের জন্য আমাদের প্রোগ্রাম তো না কোনো প্রোগ্রাম যারা এই ধরনের কন্টেন্ট প্ল্যান করে সেখানে যাওয়ার চেষ্টা করেন না। যদি চেষ্টা করেন, আমি আজকে বলে রাখলাম এই মানুষটিকে কেউ কোনোভাবে পাশে থাকার চেষ্টা করবেন না। কারণ আপনার বাইরে গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে, যে পৃথিবীগুলো অনেক বেশি কষ্টে আছে, অনেক বেশি অসহায় অবস্থা আছে, তাদের পাশে থাকাটা আমাদের সাইমultaneously অনেক বেশি জরুরি। রাইট? অনেক ভালো থাকবেন, দোয়া আপনার জন্য।